বস, এই ম্যাম সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। জঙ্কুক খালি গায়ে ভুট হয়ে শুয়েছিল। গাড়িটির কথা শুনে ঝট করে উঠে বসে আর রাগী দৃষ্টিতে গাড়িটির দিকে তাকায়। তাহলে তোরা সব কি করতেছিলি? এতগুলো বাড়িতে গার্ডস থাকা সত্ত্বেও তে কিভাবে বের হলো? জঙ্কুকের ধমক শুনে গার্ডটি কেঁপে ওঠে আর বলে, সরি বস, ম্যাম যে হুট করে এভাবে বেরিয়ে যাবে বুঝতে পারিনি সেটা। শ্যাট আপ! আমি কালকে সবাইকে বলে দিয়েছিলাম, এর আগেও বারবার বলে দিয়েছিলাম তে যেন কোনোভাবে বাহিরে যেতে না পারে। তারপরেও কিভাবে বাহিরে গেল? সরি বস, আর কখনো এমন হবে না। সবগুলা স্টুপিড। যা এখন আমার গাড়ি বের কর। গার্ডটি জঙ্কুকের রুম থেকে চলে যায়। এদিকে জঙ্কুক বিড়বিড় করে বলতে থাকে, তে আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম, তারপরেও তুমি বাসা থেকে কেন বের হলে? জঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে একেবারে নিচে চলে আসে। তখনই একটা সার্ভেন্ট এসে জঙ্কুককে বলে, স্যার আপনার ব্রেকফাস্ট রেডি। জঙ্কুক সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে যাচ্ছিল। তখনই সার্ভেন্টের কথাটি শুনতে পায় আর থেমে যায়। তখনই সার্ভেন্টের দিকে ফিরে তাকায় আর বলে, মিস জেনি, আপনার কি মনে হয় আমি এখন ব্রেকফাস্ট করার মুডে আছি? আপনার কি তাই মনে হয়? জেনি জঙ্কুকের ধমক শুনে মাথা নিচু করে ফেলে আর বলে, সরি স্যার। জঙ্কুক 1 মিনিটও দাঁড়ায় না, সাথে সাথে তার গাড়ি নিয়ে বের হয়ে যায় তেকে খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে তে দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ড চলে আসে, একটু থামে আর পিছনের দিকে তাকায়। হাঁপাতে হাঁপাতে বলে, তে তুই অবশেষে পালাতে পেরেছিস তুই। এরপরেতে কাউন্টারে এসে একটা টিকিট কেটে বাসে উঠে বসে। বাসটি ছেড়ে দেয়। তে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল, কিন্তু তের অস্থির লাগতেছিল। কেন লাগতেছিল সেটাও বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে ওর দিকে কেউ বাজে নজরে তাকিয়ে আছে। জানালা থেকে মুখ সরিয়ে বাসের ভিতরে তে তাকিয়ে দেখে যে ওর দিকে কেউ তাকিয়ে আছে কিনা, তবে তে কাউকেই দেখতে পায় না। তে আবারও জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। তের হাতে একটা ফোন ছিল। তে সেই ফোনটা বের করে কাউকে একটা কল দেয়। কল দেওয়ার সাথে সাথেই কলটা রিসিভ হয়। তখন তে বলে, জিমিন, আমি পালিয়ে এসেছি। তে কি বলছিস তুই? পালিয়েছিস মানে? হ্যাঁ জিমিন, আমি এখন বাসে বসে আছি। তে তুই কোথায় যাচ্ছিস একা একা, আর এমন পাগলামি কেন করছিস? তোকে বলবো না আমি জিমিন, আমি কোথায় যাচ্ছি। যেখানে গেলে ওই জঙ্কুক আমাকে খুঁজে পাবে না, আমি সেখানেই যাচ্ছি। তে তুই ভালো করেই জানিস জঙ্কুক ভাইয়ার তোকে খুঁজে বের করতে সময় লাগবে না, তা তুই যেখানে যাইয়াই লুকাস না কেন। তুই দেখে নিস জিমিন, এইবার আর আমাকে খুঁজে পাবে না। আচ্ছা আমি কল রাখলাম। বলতে না বলতেই তে কলটা কেটে দেয়। তে আমার কথা শোন তে। জিমিন ফোনের দিকে তাকিয়ে দেখে তে কলটা কেটে দিয়েছে। সত্যি সত্যি কলটা কেটে দিল। এদিকে তে কথা শেষ করে জানালার দিকে তাকাতে যাবে তে, তখনই তের নজর পড়ে কাচের দিকে। কাচের মধ্যে দেখা যায় যে ওই পাশের ছিটের একটা ছেলে ওর দিকে বাজে নজরে তাকিয়ে আছে। তে সাথে সাথে ওই ছেলেটার দিকে তাকায়, তবে তাকাতে না তাকাতেই ওই ছেলেটা আবার সামনের দিকে ফিরে তাকায়। তে আবারও ওই কাচের দিকে তাকায়, তখন দেখতে পায় ওই ছেলেটা ওর দিকে তাকিয়ে লোভাত্মক দৃষ্টিতে মিটিমিটি করে শয়তানি হাসি দিচ্ছে। ওই ছেলেটা বাজে নজরে তাকিয়ে আছে দেখে তে ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নেয়, সাথে তার মুখটাও ঢেকে ফেলে। 3 ঘন্টা পরে তে বাস থেকে নেমে যায়। তে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিল, কিন্তু তের মনে হচ্ছে ওর পিছনে পিছনে কেউ একজন আসছে, ওকে ফলো করছে। তে পিছনের দিকে তাকায় আর দেখতে পায় সেই বাসের ছেলেটাই, যে ছেলেটা তের দিকে বাজে নজরে তাকিয়েছিল। সেটা দেখে তে সামনের দিকে তাকিয়ে জোরে জোরে হাঁটতে থাকে। তখনই ওই ছেলেটা তের সামনে চলে আসে। তে হাঁটা থামিয়ে দেয় আর বলে, এটা কি হলো? আপনি আমার পথ আটকালেন কেন? ওগো সুন্দরী, তোমারে আমার না মেলা পছন্দ হইছে। তুমি আমার সাথে একটা কাটাইবা, তুমি যা চাইবা আমি তাই দিমু। তুমি শুধু খালি আমার সাথে এক রাতি কাটাইবা। তে ছেলেটার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয় আর বলে, আমাকে দেখে তোর কি মনে হয় আমি রাস্তার মেয়ে যে তুই আমাকে এইসব কথা বলছিস? তোর তো সাহস কম না? ছেলেটা গালে হাত দিয়ে তের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে, ওই আমারে চর মারলি তাই না? এইবার দেখ আমি কি করি তোরে। বলে ছেলেটা তের হাত ধরে। তে
তে হাত ছাড়ানোর চেষ্টা করে। আশেপাশে কেউ নেই যে তাকে হেল্প করবে, কারণ এটা একটা গলি ছিল। মেন রোড হলে একটা কথা ছিল, সেখানে অনেক লোক থাকে, তবে এটা গলি, সবসময় মানুষজন থাকে না বলেই চলে। ছেলেটা তের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তে কি করবে বুঝতে পারছে না, তাই তে ছেলেটার হাতে একটা কামড় বসিয়ে দেয়। ছেলেটার হাতের ব্যথায় পিছনে ফিরে তাকায় আর বলে, এই মেয়ে, তুই আবার আমার হাতে কামড় দিয়েছিস? এই বলে ছেলেটা তেকে চড় মারতে যাবে, তার আগেই তে ছেলেটার মেইন পয়েন্টে একটা লাথি মেরে দেয়। ছেলেটা দুপা পিছনে চলে যায় আর তার মেইন পয়েন্টে হাত দিয়ে চেপে ধরে। এই সুযোগে তে দৌড় লাগায় গলির ভিতরে, আর ওই ছেলেটা চিল্লিয়ে চিল্লিয়ে বলে, ওই মাইয়া, তুই আমার ভবিষ্যৎ নষ্ট কইরা দিয়া কোথায় পালাচ্ছিস? কে শোনে কার কথা? তে তো দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় নিজের গন্তব্যস্থানে। তে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে চলে আসে। সে তে গেট খুলে ভিতরে আসে, ভালোভাবে গেট লাগিয়ে দিয়ে এরপর বাসার ভিতরে চলে যায়। অন্যদিকে জঙ্কুক গাড়ি নিয়ে তেকে খুঁজতে বের হয়েছে। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে জঙ্কুক, আর আশেপাশে তাকিয়ে তাকিয়ে তেকেই খুঁজছে। 4 ঘন্টা পর তে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে তে আয়নার সামনে এসে দাঁড়ায়। তের চোখ পড়ে যায় আয়নার ভিতরে সোফার দিকে, যেখানে জঙ্কুক বসে আছে তের দিকে তাকিয়ে। জঙ্কুককে দেখে তে ভয় পেয়ে যায়। আস্তে আস্তে জঙ্কুকের দিকে ফিরে তাকায় আর বলে, তুমি এখানে কখন আসলে জঙ্কুক? তুমি কি ভেবেছো তে আমি তোমাকে খুঁজে পাবো না? আচ্ছা যাই হোক, আমাকে এক গ্লাস পানি দাও, খুব পানি পিপাসা লেগেছে। জঙ্কুকের কথা শুনে হঠাৎই তের মুখের ভাব পরিবর্তন হয়ে যায়। ভয় থেকে রাগে পরিণত হয়, হাতে তোয়ালে জঙ্কুকের দিকে ছুঁড়ে মারে, আর জঙ্কুকও সেটা ক্যাচ ধরে ফেলে। তে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুমি দিলে তো আমার মুটের 12টা বাজিয়ে। তোমাকে আমি কি বলেছিলাম, আর তুমি এসে কি করছো? তে কোমরে দুহাত রেখে জঙ্কুককে উদ্দেশ্য করে এই কথাটি বলে। তুমি রেগে কেন যাচ্ছ তে? আমি তো বলেছিলাম তুমি বাসা থেকে বের হয়েও না, আমি এসব করতে পারবো না, তারপরও তুমি কেন বের হলে? জঙ্কুকের কথা শুনে তে ভ্যাবা করে ছোট বাচ্চাদের মতন কান্না করতে শুরু করে। আহ তে, এভাবে কাঁদছো কেন? কাঁদবো না কি করব? আমি 3-3বার প্ল্যান করেছি, আর তুমি সব নষ্ট করে দাও। আমি বুঝতে পারি না তুমি এসব আইডিয়া কোথা থেকে পাও। আমি মুভিতে দেখেছি, মাফিয়া কিং এর গার্লফ্রেন্ড যদি পালিয়ে যায়, তাহলে তাকে খুঁজে বের করে গলা চেপে ধরে বকাবকি করে জোর করে আবারও তুলে নিয়ে যায়। আর তুমি কি করলে? তে, আমি তো একজন সাধারণ মানুষ, মাফিয়া কিন্তু আর না, তাহলে আমি এসব পারবো কিভাবে? আর শোনো, এইসব গল্পেই ভালো লাগে, বাস্তবে নয়। তুমি পারবে না মানে? আমি তোমাকে কতবার শিখিয়ে দিয়েছি, তারপরেও তুমি পারবে না? আমার কত ইচ্ছে ছিল তুমি মাফিয়াদের মতো আমাকে জোর করবে, রাগ দেখাবে, নিয়ে যাবে। আমার ইচ্ছেটা তুমি পূরণ করলে না। এই বলিতে কান্না করতে করতে বিছানার উপর বসে পড়ে। আচ্ছা ঠিক আছে, সরি বাবা, এরপরে তুমি যা বলবে আমি সেটাই করব, একদম ঠিক ঠিক ভাবে করব। এবার খুশি তো? তে কোনো উত্তর দেয় না, গাল ফুলিয়ে বসে থাকে বিছানার উপরে। সেটা দেখে জঙ্কুক একটা মুচকি হাসি দেয়, সোফা থেকে উঠে তের কাছে আসতে থাকে আর বলতে থাকে, আচ্ছা, মাফিয়ারা শুধু কি জোর করেই তুলে নিয়ে আসে, নাকি অন্য কিছু জোর করেই করে? আর সেটা যদি আমি এখন তোমার সাথে করি তাহলে কেমন হয় বলো তো? তে জঙ্কুকের দিকে তাকায় আর বলে, মানে? জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা শয়তানি মার্কা হাসি দেয়। সেটা দেখে তে বুঝে যায় জঙ্কুক ওকে কি বলতে চাচ্ছে। 2 বছর হয়েছে ওদের বিয়ে হয়েছে, তে কি এখনো জঙ্কুককে চিনতে পারেনি? অবশ্যই তে হাড়ে হাড়ে জঙ্কুককে চিনে, আর বুঝতেও পেরেছে যে জঙ্কুক ওকে এখন কি বলেছে। একদম না জঙ্কুক। এই কথা বলেই তে দৌড় দিয়ে রুম থেকে বেরোতে নেয়। তার আগেই জঙ্কুক তের হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দেয়, আর জঙ্কুকও তের উপরেই উঠে যায় আর বলে, তা বললে তো হবে না জান, মাফিয়া স্টোরিতে এই পার্টটা অবশ্যই থাকে। তাহলে এখন কেন তুমি এটা স্কিপ করতে চাচ্ছ? আমি তো এটা স্কিপ করতে দিব না। না জঙ্কুক, এখন না প্লিজ, এখন না। জঙ্কুক তের নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলে, না বললে তো এখন শুনবো না। কি বলো জান, শুরু করা যাক? না জঙ্কুক, আমি এই মাত্র শাওয়ার নিয়েছি, প্লিজ তুমি এমন করো না। উঠো, আমার উপর থেকে উঠো না। প্রবলেম নাই জান, তখন না হয় আমি তোমাকে আবার গোসল করিয়ে দিব। আমি জানি মাফিয়ারা এই কাজে এক্সপার্ট হোক বা না হোক,
বাট তুমি এই কাজে পুরাই এক্সপার্ট। প্লিজ জঙ্কুক, আমাকে ছেড়ে দাও এখন। তে, আই নিড ইউ রাইট নাও। জঙ্কুক তের ওড়নার টান দিয়ে নিচে ফেলে দেয়, গলায় মুখ ডুবিয়ে দেয়, সাথে সাথেই কিস করতে শুরু করে, হাগ করতে শুরু করে, লিক করতে শুরু করে, কিস করতে শুরু করে, বাইট দিতে শুরু করে। জঙ্কুকের হাত বিচরণ করছে তের স্পর্শকাতর জায়গাগুলোতে। তেও দুর্বল হয়ে যায় জঙ্কুকের আদরের কাছে। অতিরিক্ত উত্তেজনায় তে জঙ্কুকের মাথার চুল খামচে ধরে। তেও জঙ্কুকের তালে তালে তাল মিটাতে থাকে। কিছুক্ষণ এইভাবে আদর করার পরে জঙ্কুক লাভ মেকিং শুরু করে। And I had the smell of the sex spraying on his Chanel. Then they tried to walk with the straps, don't know what could tell. How a nigga got in they butt, man. 3 ঘন্টা পর জঙ্কুক তের বুকের উপরে শুয়েছিল। জঙ্কুকের ফোন ভাইব্রেট হতে থাকে। জঙ্কুক তের উপর থেকে উঠে ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে আর কলটা রিসিভ করে। হ্যাঁ সুগা, বল। ওইটাকে এখন কি করব সেটা বল। ওই তোর বাচ্চা আমার কলিজার গায়ে হাত লাগিয়েছে। ওর হাত কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবি সুগা। ওকে জঙ্কুক, তাই হবে। জঙ্কুক কলটা কেটে দিয়ে একটা টেবিলে স্মাইল দেয়। জঙ্কুক আবারও তের কাছে আসে। জঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, জান, তুই আমার অবুঝ ফুল। আমি তোকে খুব ভালোবাসি। তোর শরীরে একটা ফুলের টোকা পড়লেও আমি সহ্য করতে পারি না। আর ওই বাচ্চা তোর হাত ধরেছে, ওকে আমি কি করব বলতো? ওকে কি আমি ছেড়ে দিব? কি করে ছেড়ে দেই আমি, বল? কি হলো জঙ্কুক, এভাবে তাকিয়ে আছো কেন? আর এখন তোমাকে কে কল করেছে? তের কথা শুনে জঙ্কুকের ঘোর ভেঙে যায় আর বলে, সুগা কল দিয়েছিল তে। কেন জঙ্কুক, কিছু হয়েছে? তেমন কিছু না তে, অফিসের কাজের জন্য কল করেছিল। এই কথা বলেই জঙ্কুক শুতে যাবে। তখনই তে বলে, আচ্ছা জঙ্কুক, তুমি যে এতগুলো বডিগার্ড রেখেছো, কিসের জন্য রেখেছো? আমাকে প্রোটেক্ট করার জন্য রেখেছো না? অথচ দেখো, ওরা আমাকে প্রোটেক্ট করতেই পারলো না। আমি যে পালিয়ে আসলাম, ওরা তো কিছুই করতে পারলো না। ওটা যে তেকুক ম্যানশন সেটা তো বোঝাই যায় না। সারাক্ষণ কালো পোশাক পরে কিছু লোক দাঁড়িয়ে থাকে, ওটা দেখে তো মনে হয় মাফিয়া ম্যানশন। এত বডিগার্ড রাখার কি দরকার আছে, সেটাই তো আমি এখনো বুঝতে পারলাম না। জঙ্কুক এর দিকে তাকায় আর মনে মনে বলে, জান, তোমাকে যারা প্রোটেক্ট করে তারা ঠিকই তোমাকে প্রোটেক্ট করে, সেটা তুমি নিজেও জানো না। আর মুখে বলে, তে, তুমি তো জানো আমি একজন বিজনেসম্যান। আমার অনেক শত্রু আছে, এই কারণেই এই ব্যবস্থা, যাতে ওরা তোমার কোনো ক্ষতি করতে না পারে। আর এখন তো তুমি নিজে ইচ্ছে করে বাসা থেকে বের হয়েছো, তাই ওরা কিছু বলেনি। ওরা তো আমাকে ইনফর্ম করেছে। আর তোমাকে তো আমি বারবার বলেছিলাম তুমি বাইরে বের হয়েও না, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে তে? আচ্ছা সরি, আর কখনোই একা একা বের হব না। গুড গার্ল। আচ্ছা তে, একটা কথা বলো তো, তুমি এই জিওন ম্যানশনের চাবি কিভাবে পেলে? এগুলো তো আমি নিয়ে গিয়েছিলাম, তাহলে তোমার কাছে আসলো কি করে? মানে জঙ্কুক, আমি একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে রাখছিলাম, সেটা দিয়ে খুলেছি। প্লিজ আমাকে আর বকো না, আর এমন কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। আর একটা কথা জঙ্কুক, তুমি কি মাফিয়া জেকে চিনো? মাফিয়া জেকের কথা শুনে জঙ্কুক এখন কি বলবে বুঝতে পারছে না। দূর, আমি এসব কি করে চিনবো? আমি এখন ঘুমাবো তে, ডিস্টার্ব করো না আমাকে। এই বলে জঙ্কুক তের বুকের উপরে শুয়ে পড়ে আর একটা ডেভিল স্মাইল দেয়। বাসার কর্নিং বেল বেজে ওঠে। জিমি দরজা খুলে দেয় আর বলে, তোমার আসতে এত লেট হলো কেন সুগা? কোথায় ছিলে এতক্ষণ বলো? এই রে, আমার উড়নচণ্ডী বউ মনে হয় খেপে গেছে। এই কথাটা সুগা মনে মনেই বলে আর মুখে বলে, অফিসে একটু কাজ ছিল, তাই শেষ করতে করতে লেট হয়ে গেছে জিমি। তোমাদের এত কাজ কোথা থেকে আসে আল্লাহই জানে। আরো তো মানুষ আছে যারা বিজনেস করে, তারাও তো অনেক কাজ করে, তারাও তো তাদের ফ্যামিলিকে অনেক সময় দেয়, আর তোমরা সারাদিন শুধু কাজ কাজ করো। সত্যি করে বলো তো সুগা, আসলে তোমরা কি করো? না মানে আজ কাজ শেষ করেছে আগে, তবে তোমার জন্য এইগুলো আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে। জিমিন তাকিয়ে দেখে সুগার হাতে অনেকগুলো চকলেট আর সাথে আছে অনেকগুলো ফুল। জিমিন তো অনেক খুশি হয়ে যায়, সুগার হাত থেকে গিফটসগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। এইদিকে সুগা যেন হাঁপ ছেড়ে বাসে আর মনে মনে বলে, একদিকে মাফিয়া কিং জেকে আর অন্যদিকে আমার বউ গোয়েন্দা গিন্নি। কেন যে মাফিয়ার সাথে বন্ধুত্ব করতে গেলাম, আর কেন যে তার বোনকে বিয়ে করতে গেলাম? এই দুই ভাই বোন মিলে আমার জীবনটাই তেজপাতা বানাইয়া দিছে।
যাই হোক, জীবনটা তো আমার তেজপাতা হয়েই গেছে, তারপরেও আমি আমার বউকেই ভালোবাসি। মুচি বেবি, কই তুমি?